চেক করে দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আমরা বিগত 3 যা পড়েছি আজকে তার উপরে ম্যাথ আছে। হ্যাঁ, সো সূত্রগুলা সব ঠিকঠাক আছে কিনা, সূত্রগুলা রিভিশন দিতে হবে, একটু রিভিশন দিয়ে দিব আমি। আর হচ্ছে কিছু কেস পড়তে হবে, একটা কেস আছে এক্সট্রা। সূত্র যা পড়ছি ঠিক আছে, কিন্তু একটা কেস আছে। হ্যাঁ, আর হচ্ছে ম্যাথ, দেখো ম্যাথের লাইন আপ অনেক বড়, ম্যাথের লাইন আপ অনেক বড়। আজকে শেষ নাও হতে পারে, যতগুলো করা যায় করবো। হ্যাঁ, গতদিন আসলে মানে টপিকটা এরকমই ছিল যে প্রথম দিকে টপিকের ম্যাথ ছিল না, যে পর দিকে টপিক ঢুকে যাওয়া হয়েছে, আর হচ্ছে পর দিকে টপিকে লাস্টে হচ্ছে আমরা টাইম প্যানে ম্যাথ করার। সো একটা দিন গেছে ম্যাথ ছাড়া, খুব রেয়ার এরকম ক্লাস চাই আমার যে ম্যাথ ছাড়া গেছে। সো আজকে ভরপুর ম্যাথ, আজকে আমরা ম্যাথই করবো, বেশি ম্যাথই করবো। সো একটু ক্লিয়ার করে বলো যে সব ওকে আছে কিনা, যারা অনলাইনে আছে একটু চেক করো যে সব ওকে আছে কিনা। আমরা শুরু করে দেবো দ্রুত। আর হচ্ছে একটু দাঁড়াও, wait. ওকে, একটু ক্লিয়ার করে বলো যে সব চলে কিনা। আমার হচ্ছে কেন জানি কমেন্টগুলো লোড হচ্ছে না। আচ্ছা, সো ম্যাথের জন্য আমাদের যা যা লাগবে সেগুলো হচ্ছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সো ম্যাথের জন্য আমাদের যা যা লাগবে সেগুলো মেইনলি হচ্ছে তোমার এই যে এমবিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, যেটা আমরা গতদিন পড়েছিলাম, এটা লাগবে। এখানে আর হতে আমরা হচ্ছে ব্যাসার্ধ বের করবো কার, কক্ষপথের, কক্ষপথের ব্যাসার্ধ বের করবো এমবিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই থেকে। ওকে, আর হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস ছিল যে তোমার ভিএন বা এন তম কক্ষপথে থাকার অবস্থায় তার যদি বেগ, যেটা ভিএন ইকুয়াল টু ই ডিভাইড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট আর এন এম ছিল, রাইট? এটা ছিল। সো এখান থেকে আমরা একটা জিনিস একটু লিখতে পারি, ভিএম স্কয়ার যেটা ছিল, হ্যাঁ, ভিএম স্কয়ার ইকুয়াল টু ছিল ই স্কয়ার ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর এন এম ছিল। এটা ছিল। আচ্ছা, আর এখানে খেয়াল করে দেখো যে আমাদের আর এন এর ভ্যালুটা এটা আসছিল এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড বাই এম ই স্কয়ার পাই, বা পাই এম ই স্কয়ার যাই বলি। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা কেস করব, এটাকে একটু কপি করি, সেম জিনিসকে কপি করলাম। হ্যাঁ, আগের পেজে এই পেজটাতে যেটা ছিল সেটা আমরা হাইড্রোজেন ধরছিলাম, আসলে এটা আমরা হাইড্রোজেন ধরছি। হ্যাঁ, হাইড্রোজেন ধরছি। এখন আমরা যে কোনো, এটাতে আমরা যে কোনো একটা পরমাণু ধরবো, যে কোনো এনিথিং। সো ধরো যে এটার পরমাণুর তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড যদি ধরো, পারমাণবিক সংখ্যা যদি জেড ধরো, তাহলে এখানে প্রোটন আছে জেড সংখ্যক, কিন্তু যেরকম হাইড্রোজেনের থাকে একটা প্রোটন, হিলিয়ামের থাকে 2টা প্রোটন, তোমার অক্সিজেন আছে 8টা প্রোটন, কার্বনের আছে 6টা প্রোটন, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন থাকে। সো একটা প্রোটনের চার্জ যদি হয় ইলেকট্রনের চার্জের সমান, তাহলে আমাদের জেড সংখ্যক যে প্রোটন আছে এখানে, সো এখানে লিখে ফেলো প্রোটন নাম্বার ইকুয়াল টু জেড। যে কোনো অন্যান্যর জন্য, অন্য কারোর জন্য প্রোটন নাম্বার হচ্ছে জেড, তাহলে এখানে চার্জ কত হবে, জেড ইন্টু ই হবে। জেডটা আমি হচ্ছে ই কালারে লিখি, রেডে লিখি, জেড ইন্টু ই হবে কিন্তু এবার চার্জটা। সো এখানে জেড ই আর এখানে আছে ই, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে খেয়াল করো। এফ সি ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর 1/4 পাই এপসিলন নট জেড ই ইনটু ই, তার মানে এখানে একটা জেড থাকতেছে এক্সট্রা, ঠিক আছে? এখানে একটা জেড থাকতেছে এক্সট্রা, তাহলে এই জেডটা এখানে চলে আসে, ঠিক আছে? সো তুমি খেয়াল করো, এটা রুট ওভার জেড হয়ে যায়, রুট ওভার জেড হয়ে যায়, এখানে ভি আছে, তাহলে এখানে শুধু জেড চলে আসে। তো এটা খেয়াল রাখতে হবে একটু। আচ্ছা, আর কই কই চেঞ্জ হবে, এই যে এখানে জেড ই বসবে, এম ভি, তাহলে রুট ওভার জেড বসতেছে,
আর এখানে √z, তাহলে এখানে যদি স্কোয়ার করে তাহলে একটা z চলে আসে আলটিমেটলি, তাহলে এখানে একটা z চলে আসবে। তাহলে খেয়াল করো এখানে n স্কোয়ার যেটা বসছিল এখানে নিচে একটা z থাকবে। হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে z থাকে না নিচে, কিন্তু এখানে অন্য কারোর জন্য z থাকবে কিন্তু নিচে। ঠিক আছে, n তম কক্ষপথের জন্য r² × 0.52 অ্যাংস্ট্রম ডিভাইড বাই z, r² × 0.52 অ্যাংস্ট্রম ডিভাইড বাই z হবে। ওকে, আর এই হচ্ছে মোটামুটি তোমার চেঞ্জ। এখন ম্যাথ করতে থাকলে ক্লিয়ার হয়ে যাবা সব, ম্যাথ করতে থাকলে ক্লিয়ার হয়ে যাবা। এই ম্যাথটা তুলে ফেলবা হচ্ছে 1 মিনিটের মধ্যে। তুলে ফেলো, আমি স্টপ ওয়াচ মেরে দিই, তুলে ফেলো 1 মিনিটের মধ্যে এই ম্যাথ শুরু করলে ক্লিয়ার হয়ে যাবে। মানুষজন আচ্ছা, হিলিয়াম পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হবে। সো এটা হাইড্রোজেন না, সো এখানে হিলিয়াম মানে কি, জেড এর ভ্যালু হচ্ছে হিলিয়াম, তো জেড হচ্ছে কত 2, হাইড্রোজেনের জেড এর ভ্যালু 1 পারমাণবিক সংখ্যা, আর হিলিয়ামের জেড এর ভ্যালু হচ্ছে 2। প্রথম কক্ষের ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হবে। সো আমাদের যে মেইন সূত্র সেটা হচ্ছে mvr = nh/2π। n এর ভ্যালু দেখো প্রথম কক্ষ দেওয়া, সো n এর ভ্যালু 1, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ, 2π তো 2π। খেয়াল করো m যেটা, m হচ্ছে ইলেকট্রনের ভর, এটা মুখস্থ। তাহলে তোমার কি বের করতে হচ্ছে, বেগ নির্ণয় করতে হচ্ছে, সবই আছে। খেয়াল করো এখানে, খেয়াল করো প্রথম কক্ষের ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে, সো এটা গিভেন। ইলেকট্রনের m আমরা জানি, এটা যে কারো ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন হোক, নাইট্রোজেনের ইলেকট্রন হোক, প্লুটোনিয়ামের ইলেকট্রন হোক, এভরিথিং সবার ইলেকট্রনের ভর, কিন্তু ইলেকট্রনের ভর তো সেম সবার জন্য। আচ্ছা, বেগটা আমরা বের করব, আর n এর ভ্যালু 1, h আর 2π সবই গিভেন। সো আমরা এখান থেকে ইজিলি বেগের ভ্যালুটা বের করতে পারবো। বেগ = nh/mr টয়েস পাই। বের করে ফেলো, n এর ভ্যালু কত 1, আর h এর ভ্যালু 6.626 × 10⁻³ জুল সেকেন্ড ডিভাইড বাই m এর ভ্যালু 9.1 × 10⁻31। এগুলা কিন্তু মুখস্থ থাকতে হবে। দেখো এখানে কিন্তু একটা ভ্যালু দেওয়া নাই, m এর ভ্যালু কিন্তু দেওয়া ছিল না। আচ্ছা, r এর ভ্যালু কত 2.65 × 10⁻11 into 2π, তাহলে 2 × π, mvr mr 2π। ওকে, শেষ তো, করে ফেলে শেষ। কত মিটার পার সেকেন্ড আসে দেখি, 1 × 6.626 × 10⁻34 ডিভাইড বাই 9.1 × 10⁻31 into 2.65 × 10⁻11 into 2π, 4.37 × 10⁻6 মিটার পার সেকেন্ড। এখানে একটা জিনিস আমি বলি, বিভিন্ন গাইড বই দেখবা যে এটা অনেক কষ্ট করে এইভাবে সহজভাবে না করে এভাবে করছে। আমি বলি এখান বের করছে, জেড এর ভ্যালু 2 বসায় হাবিজাবি করছে, দরকার নেই। mvr = nh/2π, এটা ইউজ করা বেশি সোজা তোমাদের জন্য, কারণ এটা অলরেডি ফিজিক্সে একবার দেখতেছো, কেমিস্ট্রিতে দেখে আসছো। সো এটা ইউজ করবা বেটার, মানে যখনই দেখবা যে এটা ইউজ করা যায় কিনা। এটা যদি ইউজ করা যায় খুবই তাড়াতাড়ি অঙ্ক হবে, তাহলে আর প্যারা হবে না। ওকে, সো এটা ইউজ করা গেল। ওকে, সো বলো কার কোনো ঝামেলা আছে কিনা, আমরা নেক্সটে যাই। নেক্সটে যাই। আচ্ছা, এটা তুলে ফেলো 1 মিনিটের মধ্যে।
এটা আগেরটার মতোই, এটা আরো, এটা ওরকমই, এটা এটা 1 মিনিটের মধ্যে করার অ্যাবিলিটি করতে হবে। হ্যাঁ, এটা করতেও হবে 1 মিনিটের মধ্যে, এটা দেওয়াই আছে সব। কি বলা আছে, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এটা এত অ্যাংস্ট্রম, এটা খেয়াল করে, এটা অ্যাংস্ট্রম। হ্যাঁ, এ উপরে হচ্ছে যে অ্যাংস্ট্রম। আচ্ছা একটু আচ্ছা আচ্ছা দেখো, NH/2 পাই, 1 মিনিট তো চলেই গেল কানেকশন ঠিক করতে গিয়ে, এতক্ষণ হয়ে যাওয়ার কথা। দেখো, সো বেগ NH/2πmr। রেডিয়াস দেওয়া না থাকলে রেডিয়াস বের করে নিতাম, জেড স্কোয়ার 0.5 অ্যাংস্ট্রম বা জেড স্কোয়ার দিয়ে। আচ্ছা করে দেখাচ্ছি আমি, সমস্যা নেই। যদি রেডিয়াস না দেওয়া থাকতো, রেডিয়াস না দেওয়া থাকতে পারতো, এটা বের করে নেওয়া যায়। আচ্ছা, তো এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু তৃতীয় কক্ষপথ বলেছে। এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34, 2 পাই। এম এর ভ্যালু 9.111 বা 9.1 ইন্টু 10⁻31, আর আর এর ভ্যালু হচ্ছে 4.78 অ্যাংস্ট্রম। 4.78 অ্যাংস্ট্রম মানে 10⁻10। আচ্ছা, সো এটা করলে যে অ্যান্সার আসবে মিটার পার সেকেন্ড, এটা করবা। আচ্ছা, একটা ভালো প্রশ্ন আসছে যে আমার যদি এই কক্ষপথের ব্যাসার্ধটা না দেওয়া থাকতো, গিভেন নাই, তাহলে কিভাবে বের করতাম? এই যে গতদিনই বলছিলাম, আমরা বের করতাম হচ্ছে এইভাবে। হাইড্রোজেনের জন্য Rn ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার 0.52 অ্যাংস্ট্রম। আর যদি আমরা হাইড্রোজেন ছাড়া যে কোনো জেড ধরো যে পারমাণবিক সংখ্যা, তাহলে Rn ইকুয়াল টু n স্কয়ার বাই জেড। জেড দ্বারা ভাগ হইতো, আর জাস্ট কিছুই না, জেড দ্বারা ভাগ হয়ে যেত আলটিমেটলি। সো তুমি হচ্ছে বের করতে পারত, ইজিলি বের করতে পারত। যেরকম গতটাতে দেখো, আগেরটাতে প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে। সো এখানে তোমার হচ্ছে ওই প্যারাটা হয়নি, কিন্তু না দেওয়া থাকলে আর এর ভ্যালু বের করে নিতাম। ব্যাসার্ধের ভ্যালু বের করে নেওয়ার পরে তো ইজি, সেম ম্যাথ। ঠিক আছে, বলো সমস্যা আছে কিনা? এটা বেসিক অঙ্ক একেবারে। আর এগুলো দেয় আসলে, এগুলাই দেয়। বোর্ড প্রশ্ন আমরা সামনে আসে দেখবো, তখন যদি দেখবো যে এগুলাই দিচ্ছে, ঘুরাই ফিরাই এই টাইপের প্রশ্ন অনেক দেয়। শক্তির ম্যাথ দেয় অনেক, শক্তির ম্যাথ আমরা একটু পরে দেখতেছি। আর আজকে সৃজনশীল আছে অনেক, সৃজনশীল রাখছে অনেকগুলা। সো হোপফুলি সবই কভার হয়ে যাবে, বুঝতে পারবা। নেক্সটে যাই। হ্যাঁ, ওকে ওকে, এটা তুলে ফেলো 1 মিনিটের মধ্যে, দ্রুত তুলবে একটু।
হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা দেওয়া, না দেওয়া থাকলে 0.53 অ্যাংস্ট্রম, এটা আমরা জানতাম, ওইটাই দিছে, দেখো যা জানতাম ওইটাই দিছে আসলে। ওকে, এই কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হলে নিউক্লিয়াসের আকর্ষণ নিউক্লিয়াসের উপর এসে পড়বে না? দেখে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে নতুন একটা লাইন, আগের গুলো হচ্ছে মনে হচ্ছে আলাদা, কিন্তু না, ওইটা আগে যা ছিল একই একই জিনিসই আসলে। বোঝাই একটু, জাস্ট ছোট্ট করে একটু আঁকাই। ধরো যে এটা হচ্ছে তোমার কক্ষপথ, আর এর মাঝখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস, আর বাইরে হচ্ছে তোমার আছে ইলেকট্রন। সো কখন তোমার নিউক্লিয়াসের উপর এসে পড়বে না? যখন তার একটা কেন্দ্রমুখী বল থাকবে এবং সেই বলের কারণে সে হচ্ছে ভি বেগে, রৈখিক বেগে আগাইতে থাকবে। কেন্দ্রমুখী বল যদি থাকে তাহলে সে ঘুরতে থাকবে, নাহলে সে ঘুরবে না। সো এইটা করে, এইটা ধরেই কিন্তু আমরা এইভাবে হিসাবটা ধরেই কিন্তু আমরা এই দেখো যে এটা পাইছিলাম, গত দিনের হিসাবটা এইভাবেই ছিল, এভাবে ধরেই কিন্তু আমরা সব ইকুয়েশন, যা যা ইকুয়েশন জানো অলরেডি, সবকিছু এভাবে ধরেই নিয়ে আসা হয়েছে। এই দেখো mv/n h/2 পাই আমরা এখানেই লিখছিলাম। সো আলটিমেটলি একই প্রশ্নই, কিন্তু একটু ঘুরায় বলছে আর কি, মনে হচ্ছে কি নাকি, কিন্তু কিছুই না, ঘুরানো ভাবে একই প্রশ্নই সেট করা আছে যে বেগটা বের করতে হবে mvr = nh/2 পাই, সব দেওয়া আছে। এখন ভিটা হোমওয়ার্ক পারবা না? সবই তো দেওয়া আছে, আগের ম্যাথই তো, আগের দুইটা ম্যাথ পারলে এটাও পারা যাবে, জাস্ট ঘুরানো আর কি, মনে হচ্ছে কি নাকি, কিন্তু কিছুই না আসলে, আগে যা ছিল তাই, বেসিক্যালি সেম ম্যাথ। ওকে, নেক্সটে গেলাম। হাইড্রোজেন পরমাণুর, এটা তোলা লাগবে না, আমি বলি দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের দ্রুতি, একই ম্যাথ, একই ম্যাথ, এটাও তোলা লাগবে না। দ্বিতীয় বোর কক্ষ মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, n = 2 হলে v এর ভ্যালু জানতে চাইছে, mvr = nh/2 পাই। খেয়াল করে দেখো এখানে r এর ভ্যালু দেওয়া নাই, r এর ভ্যালু দেওয়া নাই। r এর ভ্যালু কেমনে বের করব? r এর ভ্যালুটা বের করে দেখাই। আর এটা কত নাম্বার কক্ষপথ? 2 নাম্বার, সো n² * 0.52 অ্যাংস্ট্রম, কিন্তু তাহলে তোমার যেটা হচ্ছে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 2, সো 2 স্কয়ার ইনটু 0.52 অ্যাংস্ট্রম। হাইড্রোজেন কিনা খেয়াল করো, হ্যাঁ হাইড্রোজেন, সো জেড দ্বারা ভাগ হচ্ছে না, সো 4 * 0.52 করলে যেটা আসে সেটা আর এর ভ্যালু এখানে বসাই দিয়ে আগের ম্যাথ করবা, এটাও হোমওয়ার্ক হিসেবে সেট করা থাকলো, করে ফেলো, ঠিক আছে, প্যারা নাই আসলে। সো বেসিক্যালি আমরা যে কয়টা ম্যাথই করলাম, একটা দুইটা তিনটা চারটা, একই ম্যাথই আসলে। আমরা যে চারটা ম্যাথ করলাম আসলে একটাই ম্যাথ, জাস্ট ভিন্ন ভিন্ন মানে ভাবে সেট করা, ভিন্ন ভিন্ন ভাবে সেট করছে, জাস্ট আর কিছুই না, ভিন্ন ভিন্ন ভাবে সেট করছে। আচ্ছা, এই ম্যাথটা করার জন্য আমাদের হচ্ছে কিছু জিনিস শিখতে হবে। কিছু জিনিস শিখতে হবে, শুরু করি। ভেরি গুড, দেখো এই ধরো হচ্ছে তোমার হচ্ছে মানে কক্ষপথ, আর আচ্ছা সরি, এই ধরো হচ্ছে নিউক্লিয়াস। ওকে, সো নিউক্লিয়াস আর কক্ষপথ। সো নিউক্লিয়াসে তোমার ধরো যে হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, একটা প্রোটন আছে, সো ই হচ্ছে ই, আর এখানে হচ্ছে একটা ইলেকট্রন আছে যেটার চার্জ হচ্ছে ই, এবং যেটার ভর ধরো হচ্ছে এম, এবং সেটা ভি বেগে দৌড়াচ্ছে, রৈখিক বেগ। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যাটার স্থিতিশক্তি গতিশক্তি সব বের করব, ঠিক আছে। আমরা গতিশক্তি আগে বের করি, গতিশক্তি বের করা বেশি সোজা। গতি শক্তি, গতিশক্তি হচ্ছে ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার, রাইট। আচ্ছা, ভি বলতে এন তম কক্ষপথে থাকা অবস্থায় তার বেগ, রাইট, ভি স্কয়ার। আচ্ছা, হাফ এম তো এম, ভি স্কয়ার কি ছিল খেয়াল করো, এই ইকুয়েশন কিন্তু মনে রাখা লাগবে না, আমি লাস্টে বলে দেবো কি লাগবে, জাস্ট দেখে নাও। ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার বাই 4πε0 আর এম, ঠিক আছে। আমারও কিন্তু মুখস্থ থাকে না, দেখো আমি কিন্তু দেখে দেখে লিখতাম না, মুখস্থ থাকলে দেখে লিখতাম।
আমার নিচে বললাম না, এটা দিলেই হয়ে যায় আসলে, এত কিছু আসলে প্যারা লাগে না, এইটার এটা থাকলে কাজ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়। আচ্ছা একটু লিখি, দেখে দেখে লিখি যে ই স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর এন এম, ই স্কোয়ার 4 পাই এপসিলন নট আর এন এম। দেখো কাহিনী হচ্ছে এখানে যে তোমার কে কে কাটাকাটি যায়, খেয়াল করো। রাইট, এখানে এগুলো কাটাকাটি যাচ্ছে। সো আলটিমেটলি তোমার এখানে যেটা থাকে, ক্লাস তো চলে, রাইট, ই স্কয়ার ডিভাইড বাই এম এম কাটাকাটি গেছে। সো গতিশক্তি ইলেকট্রনের ভর চার্জের উপর ভরের উপর নির্ভর করে না, রাইট, গতিশক্তি ইলেকট্রনের ভরের উপর নির্ভর করছে না। ই স্কয়ার ডিভাইড বাই 8 চলে আসে, 8 পাই এপসিলন নট আর এন এম। আচ্ছা এখানে যদি একটা কেস থাকতো যে এখানে তোমার জেড পরিমাণে, জেড যদি পারমাণবিক সংখ্যা হইতো তাহলে জেড পরিমাণের প্রোটন থাকতো, তাহলে চার্জ হতো জেড ইন্টু ই, তাহলে ই এর জায়গায় কত বসতো, ই এর জায়গায় রুট ওভার জেড বসতো কিন্তু। সো আলটিমেটলি এখানে বসে শুধু জেড একটা, কারণ এখানে কিন্তু চার্জের গুণফল আছে। এই জেড ই স্কয়ারের মধ্যে কে আছে খেয়াল করো, জেড ই স্কয়ারের মধ্যে আছে হচ্ছে এখানকার জেড ই আর এখানকার ই, আর আগের ই স্কয়ারের মধ্যে কে কে ছিল, এখানকার ই ছিল, দুইটার গুণফল জাস্ট ওই যে কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করলে এটা যেটা পাওয়া যায় আর কি, দুইটা চার্জের গুণফল হয়। সো আলটিমেটলি এখানে জেড থাকে, আর কোনো চেঞ্জ না। সো আমাদের গতিশক্তি হচ্ছে এটা, ঠিক আছে, জেড ই স্কয়ার ডিভাইড বাই 8 পাই এপসিলন নট আর এন এম আসে। আচ্ছা স্থিতিশক্তি, এখন এই স্থিতিশক্তি মনে করার জন্য আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 তে একটু ফেরত যাইতে হবে। চ্যাপ্টার 2 এর লেকচারে খেয়াল করবা আমি হচ্ছে স্থিতিশক্তি পড়াইছিলাম সিস্টেমে, কিরকম ছিল, এখানে যদি Q1 চার্জ থাকে এবং এখানে যদি থাকে Q2 চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় R, তাহলে স্থিতিশক্তি ইউ দ্বারা বুঝাইছিলাম, এবার ইপি দ্বারা বোঝাবো, পোটেনশিয়াল এনার্জি একই জিনিসই। কি ছিল, 1/4 পাই এপসিলন নট, কে রাখছিলাম, কেটাকে আমরা এখানে রাখবো না, শূন্য মাধ্যম ধরে নিছি, Q1 Q2 বাই আর ছিল। ঠিক আছে, Q1 Q2 বাই আর ছিল। আচ্ছা এখানে তাহলে কে কে বসবে, 1/4 পাই এপসিলন নট, খেয়াল করো এটা তো সেম জিনিসই আসবে, কিন্তু এখানে খেয়াল করে দেখো দুইটা চার্জ কে কে, জেড ই এবং আরেকটা হচ্ছে ই, জেড ই ইন্টু ই ডিভাইড বাই দূরত্ব হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নিছি, আর স্কয়ার, সরি আর নিচে শুধু আর, ঠিক আছে। সো এখানে তোমার কি আসে, জেড ই স্কয়ার ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর আসে, আর কিছুই না। এম বসলো কোথাও, দেখো তো এম আসতেছে কিনা, এম আসে না। সো এটা হলো স্থিতিশক্তি বা ইপি। তবে এখানে একটা কথা আছে, এখানে একটা ছোট একটা কথা আছে, আমি কথাটা বলতেছি তার আগে দেখো যে, আরে আল্লাহ এটা কেন, আগে দেখো যে ইকুয়েশন এর সমস্যা আছে কিনা, ইকুয়েশনের সমস্যা থাকার কথা না, দেখো জাস্ট এখানে বসাইছি, আর এটা গেল ই কে। এখানে একটা সমস্যা আছে, তোমার গতিশক্তি যেটা খেয়াল করো, গতিশক্তি কিন্তু একটা জিনিস বোঝাই, গতিশক্তি কিন্তু অলওয়েজ পজিটিভ আসবে, এই ভ্যালুটা পজিটিভ কেমনে, কারণ হাফ এম, হাফ তো নেগেটিভ না, এম হচ্ছে পজিটিভ ভ্যালু, চার্জ মানে ইলেকট্রনের ভর আসলে পজিটিভ ভ্যালু, আর ভি এর উপরে স্কোয়ার আছে। সো বেগের ভ্যালু পজিটিভ নেগেটিভ যদি হয়ও তার উপর স্কোয়ার করলে পজিটিভ আসবে। সো আলটিমেটলি টোটালি এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালুই আসবে এবং আমরা তাই কিন্তু পাইছি। কিন্তু এখানে কিছু একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে এই যে ইলেকট্রনটা এটা কিন্তু নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ। সো তোমার এখানে কিন্তু মাইনাস বসা উচিত এবং বসতে হবে আসলে, আর প্রোটন যেটা সেটার চার্জ হচ্ছে পজিটিভ, সো এখানে প্লাস থাকবে। সো আলটিমেটলি এখানে একটা মাইনাস বসবে,
একটা মাইনাস বসবে, এই জন্য মাইনাস আসবে। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে নেগেটিভ। আমরা জানতাম এটা, আমরা যখন চ্যাপ্টার 2 পড়ছিলাম তখন আমরা জানতাম যে মাইনাস কখন আসে, যখন একটা প্লাস একটা মাইনাস হয়, প্লাস মাইনাস গুণ করলে এর বলে এখানে স্থিতিশক্তি মাইনাস চলে আসে। সো এখানে তাই আসবে, মাইনাস আসবে। তাহলে খেয়াল করে আমাদের টোটাল এনার্জি কত আসছে, সুতরাং টোটাল এনার্জি n তম কক্ষপথে টোটাল এনার্জি কত আসে, n তম কক্ষপথে টোটাল এনার্জি আসে হচ্ছে, এই দুটো যোগ করো, জেড স্কয়ার ডিভাইড বাই 8 পাই এপসাইলন নট আর এন। এম কেন লিখছি আমি, কাটাকাটি যাবে তো, সরি এটা কাটাকাটি যাবে তো, এন তো এন আমি কেন লিখছি, এম কেন লিখছি, আর কাটাকাটি দিচ্ছি না এখানে, প্রশ্ন না তো, সরি। সো এটা থেকে এটা মানে এটা যোগ হবে আর কি। সো তুমি যখন এখানে কি বসতেছে, জেড স্কয়ার বাই পাই এপসাইলন নট আর এন, এটা যোগ, তাহলে 1/8 মাইনাস 1/4। সো 1/8 থেকে মাইনাস 1/4 বাদ দিলে তোমার থাকবে হচ্ছে মাইনাস 1/4। এখানে একটা ছোট কথা বলে শেষ করে দিই, এখানে এত বড় মনে রাখা লাগবে না, আসলে দরকার নেই, এত বড় মনে রাখা দরকার নেই। হ্যাঁ, ম্যাথ করার সময় আমি বলে দেবো কিভাবে করবা, এটা জাস্ট দেখালাম আর কি, বইয়ে এইভাবে আছে। আর আচ্ছা এখানে দেখো, এখানে তোমার যে কোনো পরমাণুর জন্য জেডের ভ্যালু কিন্তু তুমি জানো আসলে, হিলিয়াম দিলে 2, হাইড্রোজেন হলে 1, ইলেকট্রনের চার্জের স্কয়ার, এটা একটা কি রাশি বলো তো, ইলেকট্রনের চার্জের স্কয়ার, এটা কিন্তু একটা মানে ইলেকট্রন চার্জ কিন্তু ফিক্স করা, তারপর স্কয়ার করলে তো সেটা একটা ধ্রুবক আসবে। 4 পাই এপসাইলন নট একটা কনস্ট্যান্ট, এবং আর এনটা হচ্ছে তোমার আর এর মধ্যে কে আছে, আর এর মধ্যে আছে হচ্ছে n স্কয়ার ইনটু তোমার কে আছে, খেয়াল করো, n স্কয়ার ইনটু 0.52 অ্যাংস্ট্রম, আর নিচে থাকবে একটা z। রাইট, সো n তো nই, 0.52 অ্যাংস্ট্রম তো একটা ভ্যালু, আর z এর ভ্যালু তো কনস্ট্যান্ট। তো তোমার এই জন্য en যেটা, সেটা আলটিমেটলি দেখো z উপরে চলে যাবে, তোমার আসবে হচ্ছে মাইনাস জেড স্কয়ার বাই n ইনটু, এখানে দেখো কনস্ট্যান্ট কে, কনস্ট্যান্ট রাশি কে, কনস্ট্যান্ট রাশি হচ্ছে স্কয়ার 4 পাই এপসাইলন নট, এগুলো সব কনস্ট্যান্ট, 0.52। সো আলটিমেটলি কনস্ট্যান্ট গুলো গুণ করে তুমি একটা ভ্যালু পাবা, এবং এই ভ্যালুটা খুবই ইজি মনে রাখা, সেটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তা আমি বলি এটা কিভাবে মনে রাখবা, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু হয়ে যাবে 1, হাইড্রোজেনেরটা মনে রাখবা বেশি করে, হাইড্রোজেনের জন্য En ইকুয়াল টু মাইনাস 13.6 ডিভাইড বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এটা যেন মাথার মধ্যে ঢুকে যায়, এটা শুধু এখানেই না, এটা কেমিস্ট্রিতে অ্যাডমিশনে যেও কাজে দিবে, এটা কেমিস্ট্রিতে গুণগত রসায়ন অ্যাডমিশন যখন পড়বা তখনও কাজে দিবে। En ইকুয়াল টু মাইনাস 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট, এটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটার টোটাল শক্তি। আর এখানে যদি অন্য কেউ থাকে জেড এর জন্য কি হবে, জাস্ট জেড দ্বারা জাস্ট গুণ হবে, মানে জেড স্কয়ার দ্বারা গুণ হবে, জেড স্কয়ার ইনটু মাইনাস 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন। n স্কয়ার না তো, n না, n স্কয়ার কেন লিখলাম, আচ্ছা সরি, n স্কয়ারই তো, n স্কয়ার তো স্কয়ারই তো, এই যে n স্কয়ার তো, এই যে এখানে স্কয়ার ছিল না, এখানে n কেন লিখছিলাম, 13.6 n স্কয়ার। ঠিক আছে, এই দুইটা একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। ম্যাথ করাচ্ছি, ম্যাথ করলে একদম পাকা হয়ে যাবে জিনিসটা। তো আলটিমেটলি তোমার দেখো আমি বলি, এই বক্সটা মনে না রাখলেও হবে, বা এই বক্সটা মনে না রাখলেও হবে, কিন্তু তোমার এই তিনটা অবশ্যই মনে রাখা লাগবে। ম্যাথে আমরা এগুলা ইউজ করবো, ম্যাথে আমরা স্ট্রেট এগুলা ইউজ করবো, ঠিক আছে। এই তিনটা মনে না রাখলেও হবে, উপরের দুইটা মনে না রাখলেও হবে, এই তিনটা বলতে দুইটা আসলে, এটা দুইটা মিলে দুইটা।
আচ্ছা মাস্ট, মনে রাখা মাস্ট। সো ম্যাথ দেখি আসলে। সো এটা তুলে ফেলো। সৃজনশীল অনেক আসে বুঝছো, এই টপিকগুলো থেকে সৃজনশীল অনেক আসে, তুলে ফেলো। এটা হচ্ছে সহজ নিয়মেই করাবো এটা, হ্যাঁ তেমন পেঁচাবো না। নতুন ইকুয়েশন বলে একটু বড় বড় তো ওগুলো মনে রাখা মুশকিল। যেগুলা ছোট ইকুয়েশন পাচ্ছি, আর এর যে ভ্যালুর ইকুয়েশনটা ছোট 0.52 ইন্টু এন স্কোয়ার, তারপর টোটাল এনার্জির এটা ছোট, ওগুলা ইউজ করবো। আর যেগুলো আমরা জানি সেগুলো ইউজ করে করে ম্যাথগুলো করবো, ঠিক আছে? নতুন কিছু করে আমরা হচ্ছে নতুন কিছু দেখালাম এমনি, কিন্তু ওগুলা দিয়ে হচ্ছে ব্রেনের উপর লোডটা দিব না ম্যাথ করার সময়। ব্রেনের উপর লোডটা দিব যেগুলো আমরা পারি সেটা দিয়ে। কারণ ছোট ইকুয়েশনে যদি পারা যায়, ওয়াই আমরা বড় ইকুয়েশন ইউজ করবো। গাইডগুলোতে দেখবা যে বড় ইকুয়েশন ইউজ করে স্কয়ার আপ করে দিচ্ছে, দরকার নাই, ছোট ইকুয়েশন ইউজ করবো। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ আমরা দেওয়া না থাকলেও জানি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা ততক্ষণে 0.53 অ্যাংস্ট্রম বা 0.52, ওইটাই আমরা ইউজ করি। এ কক্ষের একটি ইলেকট্রনের গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি নির্ণয় করো। তার মধ্যে মোট শক্তি আমরা নির্ণয় করা বেশি ইজি পারি। গতিশক্তিটা বের করব, বিভব শক্তিটা ওইভাবেই বের হয়ে যাবে। কেমনে দেখো, গতিশক্তি E কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? এম হচ্ছে ইলেকট্রনের এম, আর ভি হচ্ছে এই যে তোমার হচ্ছে কি বলে ওই ইলেকট্রনটার গতি বেগ বা দ্রুতি। আচ্ছা, সো এম ভি আর ইকুয়াল টু NH বাই 2 পাই। তোমার প্রথম কাজটা হবে হচ্ছে এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে নেওয়া, আগের ম্যাথগুলোতে যেভাবে করছি। সো ভি এর ভ্যালুটা স্ট্রেট বের করি। ভি ইকুয়াল টু হচ্ছে NH বাই 2 পাই এম আর। আর এর ভ্যালু দেওয়া না থাকলে বের করে নিতাম, ঠিক আছে? সো এইভাবে বের করে দেখো, জাস্ট ভ্যালুগুলো বসো। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু প্রথম কক্ষপথ বলছে, আর হাইড্রোজেনের ইলেকট্রন তো প্রথমেই থাকে। যাই হোক, প্রথম কক্ষপথ, এইচ এর ভ্যালুটা বসাও ক্যালকুলেটরে। এটা জাস্ট ক্যালকুলেটর করলেই হবে। এম এর ভ্যালু হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31, আর আর এর ভ্যালু তো দেওয়াই আছে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রমে, বসাও 10 টু দি পাওয়ার -10। তো আলটিমেটলি তোমার কাছে ভি এর ভ্যালু আসে হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 2.186 বা 2.19 বসা উচিত। আচ্ছা 1865, তো 187 দিলাম ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। ভি এর ভ্যালু বের হলো। এই ভি এর ভ্যালুটা নিয়ে এখন হচ্ছে এখানে বসো, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু ভি স্কোয়ার, এই যে যেটা পেলাম এইটা। হ্যাঁ, এইভাবে না করলে কিন্তু কঠিন হতো, একটু বড় ইকুয়েশন মনে রাখা লাগতো, দরকার নেই। এগুলা সোজা ইকুয়েশন দিয়ে কাজ করবা। ভি স্কোয়ার তাহলে 2.187 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তারপরে স্কোয়ার। সো সামথিং জুলে আসবে। (2.176 into 10 to the power -18 জুল। সো নর্মালি আমরা কি করি, আমরা আসলে না জুলে রাখি না, বুঝছো? যে এখানে যেটা আসছে এটাকে আমরা জুলে রাখবো না। এই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন ভোল্ট প্রকাশ করাটা বেশি মানে সুইটেবল আসলে, কারণ ভ্যালুটা অনেক ছোট। সো ইলেকট্রন ভোল্টে বের করার নিয়মটা কি, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিতে হয়, কিছুই না। 1.61 into 10 to the power -19 ইলেকট্রন ভোল্ট। (13.517 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রনের চার্জ দ্বারা কেমনে ভাগ করলাম, এই যে মনে করে দেখো, এনার্জি ইকুয়াল টু চ্যাপ্টার 2 কিউ ইন্টু ভি। তার মধ্যে এটা হচ্ছে ভোল্ট, আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ বসাইছে, এই জন্য ইলেকট্রন ভোল্ট। সো দেখো এখানে তুমি যদি ইলেকট্রন ভোল্টে পাইতে চাও, তাহলে ডাব্লিউ কে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করা, তাহলে ভি তে পেয়ে যাবা, ভোল্টেজ আকারে পেয়ে যাবা। এই জন্য এইভাবে করা। হ্যাঁ, ডাব্লিউ কে কি দ্বারা, ডাব্লিউ কে বা এনার্জিকে কিউ দ্বারা ভাগ করা হচ্ছে আসলে। তো যাই হোক, এটা আমার কি গেল, এটা গেল গতিশক্তি। আচ্ছা, গতিশক্তি বের হয়ে যাওয়ার পরে আমরা টোটাল শক্তিটা বের করা ইজি। কিভাবে বের করব, ই এন ইকুয়াল টু -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটা আমরা জানি অলরেডি, এটা ইউজ করবো টোটাল এনার্জিটা। -13.6, এন এর ভ্যালু হচ্ছে 1 বা -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে হয়ে গেল
টোটাল এনার্জিটাও বের হয়ে গেল। এখন হচ্ছে জাস্ট বিভব শক্তিটা বের করা। সো আমরা যেটা জানি টোটাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। সো বিভব শক্তিটা হচ্ছে টোটাল এনার্জি থেকে তুমি যখন গতিশক্তিটা মাইনাস দিবে তাহলে হয়ে যাবে। টোটাল এনার্জি হচ্ছে -13.6 আর বিভব শক্তিটা হচ্ছে সরি গতিশক্তি হচ্ছে -13.517। সো 13.6 থেকে -13.517 মাইনাসে আসবে -27.117 ইলেকট্রন ভোল্ট। এই তো শেষ। সো এখান থেকে আমরা ইপিটাও পেয়ে গেলাম, শেষ কিন্তু। হ্যাঁ, আর নাইলে তুমি যদি গাইডের নিয়মে করো, গাইডে কি করছে আমি বলি। গাইডে হচ্ছে তারা এইভাবে গেছে, এই যে এই কঠিন সূত্রে গেছে, এই কঠিন সূত্রে গেছে, দরকার নাই, এত আমারই মনে থাকে না এই সূত্রগুলা। ঠিক আছে, সহজে করবা, এভাবে করো। এগুলা সূত্র ছোট আছে, মনে রাখা সহজ ওগুলোর চেয়ে। হ্যাঁ, এভাবে করবো। ওকে, নেক্সটে যাই। এটা সোজা আছে, এটা তুলে ফেলো আগে 1 মিনিটের মধ্যে, এটা বেশি সোজা। কি বলছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তি হচ্ছে এত, এটা আমরা জানি অলরেডি। প্রথমটা -13.6/n², প্রথমটার জন্য n এর ভ্যালু 1। দ্বিতীয় এবং তৃতীয় কক্ষের শক্তি কত? সো আমরা শেষ জাস্ট এখান থেকে ইউজ করব। সো En ইকুয়াল টু -13.6/n² আসলে দ্বিতীয়টাতে -13 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ 6/2² ইলেকট্রন ভোল্ট। তৃতীয়টাতে -13.6/3² ইলেকট্রন ভোল্ট। শেষ। -3.4 ইলেকট্রন ভোল্ট, আর এখানে হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। এখানে জাস্ট এটা করলেই হবে না, এখানে একটা জিনিস একটু বুঝতে হবে। ম্যাথ করলে একটু বুঝে করতে হবে যে এখানে তোমার নিউক্লিয়াস যদি এটা ধরো, এটা নিউক্লিয়াস, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। খেয়াল করো প্রথমটাতে n এর ভ্যালু 1 হলে E1 আসে হচ্ছে, দেওয়াই আছে যদিও 13.6 ইলেকট্রন ভোল্ট। কে বড় বলো তো? E1 E2 E3 এর মধ্যে কে বড়? নেগেটিভের সাইডে বড়টা হচ্ছে ছোট সংখ্যাটা, রাইট? কারণ হচ্ছে সংখ্যা রেখে চিন্তা করো, 0 -1 -2 -3, তুমি যত ডান দিকে যাও তত বড় আসলে। সো এখানে যেটা হচ্ছে তোমার, এটা কিন্তু ছোট, তার চেয়ে এটা বড়, তার চেয়ে এটা বড়। এবং গতদিন আমরা এটাই বুঝছিলাম যে E1 এর চেয়ে
E2 এর এনার্জিটা বড় হবে, এবং তাই হচ্ছে E1 এর চেয়ে E2 এর এনার্জিটা বড়, এবং E1 এর চেয়ে E3 এর এনার্জিটাও বড়। এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়। দেখো ইকুয়েশন কিন্তু তাই বলতেছে যে যতই আপনি এনের ভ্যালু বাড়াবেন ততই বড় ভ্যালুটা চলে আসবে, এবং ইলেকট্রনের এনার্জিটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কেন হলো, এটা একটা প্রশ্ন আসতে পারে। নেগেটিভ হওয়ার কারণটা হচ্ছে যে কোনো কিছু নেগেটিভ এনার্জি মানে হচ্ছে ওই জিনিসটা কাউকে কেন্দ্র করে আছে বা কারো নিকট আবদ্ধ। ইলেকট্রন নিউক্লিয়াসের নিকট আবদ্ধ আসলে, এই জন্য অ্যান্সার আসবে নেগেটিভ। যেরকম চ্যাপ্টার 6 ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে দেখবা যে একটা উপগ্রহের টোটাল এনার্জি নেগেটিভ আসে, কারণ উপগ্রহটা হচ্ছে গ্রহের নিকট আবদ্ধ বা চারদিকে মানে তার নিকট বাউন্ডেড, যেটা বলে ইংলিশে বাউন্ডেড। তো তার কাছে বাউন্ডেড, এই কারণে সেটা আসে নেগেটিভ। এই জন্য এদেরও দেখো নেগেটিভ ভ্যালু আসতেছে। এটা মনে রাখবা যে কোনো কিছু যখন ঘুরবে কাউকে আশেপাশে কেন্দ্র করে, তখন ওটার আলটিমেট এনার্জিটা নেগেটিভই আসবে। পজিটিভ এনার্জিটা হলে বের হয়ে যাবে, নেগেটিভ এনার্জি থাকলে সে ওখানে থাকবে। আচ্ছা, সো এটা এটা তুলে ফেলা হচ্ছে, এটা একটু 1 মিনিট 20 সেকেন্ড টাইম একটু বড় আছে, তুলো। গাইড গুলোতে দেখবা যে বড় করে অ্যান্সার করে সবকিছু। হ্যাঁ, উভয় বড় করে অ্যান্সার করবো না আমরা এই চ্যাপ্টারে। বারবার বলতেছি গাইড কিন্তু ফলো করো না এই চ্যাপ্টারের জন্য, বা কোনো সলিউশন বুক ফলো করো না, এভাবে করবা। কারণ কেমিস্ট্রি তো মাঝে মধ্যে এগুলো দেয়, তো মানে দুই জায়গায় দুই রকম করবা না, একভাবে শিখবা, ওটা অ্যাপ্লাই করবো। কি বলছে, হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের কোয়ান্টাম সংখ্যা বের করো। কোয়ান্টাম সংখ্যা মানে এন, কেমিস্ট্রিতে তো পড়ে এগুলো কোয়ান্টাম সংখ্যা। এন বা কক্ষপথের সংখ্যাটাই হচ্ছে প্রথম কোয়ান্টাম সংখ্যাটা, যেটা সেটা বুঝাইছে। কোয়ান্টাম সংখ্যা বের করো যার ব্যাসার্ধ এত। সো ব্যাসার্ধের ভ্যালুটা হাইড্রোজেন বলেছে, রাইট? আমরা কি জানি হচ্ছে আর এন ইকুয়াল টু এন স্কয়ার ইনটু 0.52, কিন্তু এখানে দেখো বা 0.53 আসলে এখানে দেওয়া আছে, কিন্তু প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম বলা আছে, মেনশন করা আছে, 0.53 করতে হবে। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10। আচ্ছা, আর আর এন এর ভ্যালু কত? এমন কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে যার ব্যাসার্ধ হচ্ছে 13.25 মাইক্রোমিটার। সো এটা হচ্ছে 13.25 ইনটু 10⁻⁻6 ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার ইনটু 0.53 ইনটু 10⁻⁻10। সেখান থেকে n এর ভ্যালুটা বের করো। √13.25 ইনটু 10⁻⁻6 ডিভাইডেড বাই 0.53 ইনটু 10⁻⁻10, 500। বিশ্বাস করবা কিনা, n এর ভ্যালু আসা হচ্ছে 500 করে দেখো। হাইড্রোজেন পরমাণুর এটা কেন ইউজ করলাম, হাইড্রোজেন পরমাণুর আশেপাশে অসংখ্য কিন্তু কি বলে কক্ষপথ আছে, কিন্তু ইলেকট্রন থাকে কোনটাতে? এটা 1 নম্বরই নরমালি থাকে, কিন্তু ইলেকট্রন যদি এক্সট্রা এনার্জি পায় তাহলে কিন্তু আরো উপর দিকে উঠতে থাকবে। ওকে, এন এর ভ্যালু 500। আচ্ছা, এই অবস্থায় একটি হাইড্রোজেন পরমাণুর শক্তি কত? সো আমরা যেটা জানি শক্তির ইকুয়েশন En ইকুয়াল টু -13.6 ডিভাইড বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এখানে খেয়াল করো প্রথম বোর পক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে এবং ভূমি অবস্থার শক্তি। ভূমি অবস্থা বলতে কি বোঝায়? ভূমি অবস্থা বলতে n ইকুয়াল টু 1 এর
ভূমি অবস্থা বোঝায়। n equal to 1 বা সর্বনিম্ন অবস্থা মানে n equal to 1 এর শক্তি হচ্ছে এটা, এবং দেখো যে ওটাই কিন্তু এর ভ্যালু 1 বসাও এটাই। সো 500তমটাতে কত শক্তি হবে? 500 স্কয়ার, রাইট? ইলেকট্রন ভোল্ট। 5.44 into 10 to the power -5 ইলেকট্রন ভোল্ট। সমস্যা আছে কিনা বলো, সমস্যা আছে কিনা বলো, সোজা ছিল। কমেন্ট লোড হয় না কেন? রিলোড দেই। আচ্ছা, আমরা নেক্সটে চাই। নেক্সটে সৃজনশীল রাখছি একটা সিরিয়ালে, ওইটা করার আগে আরেকটা ম্যাথ করে আসো, তার সৃজনশীলটা বুঝতে সুবিধা হবে। এটা কোন স্যার? এটা মনে হয় প্রামাণিক স্যারের বইয়ের ম্যাথ, মানে সম্ভবত যে স্যারেরই হোক, এগুলো প্রত্যেকটা কোনো না কোনো স্যারেরই বইয়ের ম্যাথ। তুলে ফেলো 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, 2 পাই স্কয়ার দিয়ে যে একজন বলছিলা মোহাম্মদ শাহান, ওভাবে করতে পারবা, সমস্যা নাই। বললাম তো ওইভাবে করলে একটু বেশি কঠিন মনে হবে, কারণ ইকুয়েশনগুলো একটু জটিল আসলে। সো ওইভাবে না করে আমরা হচ্ছে স্ট্রেইট এভাবে করে ফেলবো, একই অ্যান্সার আসে। তুমি ওভাবে অভ্যস্ত হলে করে ফেলবা, সমস্যা কি? আনসার একই আসলেই হলে কোনো সমস্যা নেই। একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি এত, এটা না বললে হতো। একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গমন করলে নির্গত ফোটনের কম্পাঙ্ক। এবার খেলা শুরু, এবং এগুলো থেকে সৃজনশীল আসে। সৃজনশীল আমি দেখাবো, যখনই এর পরে থেকে সৃজনশীল তখনই বুঝবা যে কেন বলতেছি। ওকে, সো এটা জাস্ট একটু আঁকাই প্রথমবারের জন্য, পরের বারগুলো আমরা আঁকাবো না। এটা ধরো হচ্ছে 3 নাম্বার, আর এটা ধরো হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, আর এটা ধরো হচ্ছে 1 নম্বর, আর মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস। তো এটা 1, এটা 2, এটা 3। সো কোথায় এনার্জিটা কম? ভিতরে কম, বাইরে কিন্তু এনার্জি বেশি, রাইট? এটা আমরা অলরেডি জানি যে ভিতরে এনার্জি কম, যত ভিতরে আসবে এনার্জি কম, যত বাইরে যাবে এনার্জি বেশি। কি বলছে? একটি হাইড্রোজেনের ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গমন করলে, সো ইলেকট্রন একটা কি করছে, থার্ড থেকে সেকেন্ডটাতে চলে আসছে। ধরো যে এটা থার্ডে ছিল, সে সেকেন্ডটাতে চলে আসছে। সো এখানে টোটাল এনার্জি E3, এখানে টোটাল এনার্জি E2। সো যখন চলে আসবে তখন শক্তি শোষণ হবে নাকি বিকিরণ হবে? লাস্টের দিন পড়াইছি কি হবে? এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম। সো এখানে যখন চলে আসবে কিছু এনার্জি বাইরে ছড়াই দিতে হবে বা বিকিরণ করবে আসলে। সো দ্বিতীয় কক্ষপথে গমন করলে বিকিরণটা অনেকভাবে হইতে পারে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে নির্গত ফোটন বা আলোক শক্তি আকারে বিকিরণ করতে পারে। সো আমরা যে পরিমাণ বিকিরণ পাবো, এটাকে আমরা যদি ধরি ডেল ই পরিমাণে বিকিরণ, তাহলে E3 ইকুয়াল টু ডেল ই প্লাস E2 বলা যায়। কারণ E3 এনার্জি ছিল, সেখান থেকে E2 তে চলে আসছে এবং ডেল ই পরিমাণে বের করে দিছে। সো টোটাল এনার্জি এখানে ছিল, দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা E2 এখানে আসছে এবং ডেল ই বের করে দিছে, বা ডেল ই ইকুয়াল টু E3 মাইনাস E2। সহজ হিসাব, এনার্জি পার্থক্যটাই বের হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে
ফোটন বা আলোর যে কণা, ধরো এটা হচ্ছে আলোর কণা, এটার ফ্রিকোয়েন্সি যদি হয় এফ, তাহলে এটার এনার্জি, এটা চ্যাপ্টার এইটা ছিল, ই সমানুপাতিক এক বা ই ইকুয়াল টু হচ্ছে এইচ এফ। একটা ফোটনের কণার জন্য এরকম বলা যায়, একটা ফোটন কণার জন্য এরকম বলা যায়, ইকুয়াল টু এইচ এফ। তাহলে ডেল ইটা এইচ ইন্টু এফ বলা যায়। এফ হচ্ছে কম্পাঙ্ক, নির্গত আলোর কম্পাঙ্ক, E3 মাইনাস E2 বা F ইকুয়াল টু H কম্পাঙ্ক না, সরি, F হচ্ছে কম্পাঙ্ক, H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে H। ওকে, সো E3 মানে হচ্ছে -13.6 বাই m স্কয়ার বা 3 স্কয়ার। দেখো খেয়াল করো, এটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস অফ 13.6 ডিভাইড বাই 2 স্কয়ার, এই মাইনাসটা সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। হুম 2.85 ইন্টু 10 টু দি পাওয়ার 13, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। এটা অ্যান্সার। বলো কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি যখন সৃজনশীল দেখো তখনই বুঝবো যে এই টাইপের ম্যাথ কেন ইম্পর্টেন্ট বলছিলাম। এগুলাই ঘুরাই ফিরাই সৃজনশীল দিবে। সো একটু রিক্যাপ করি, এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম। সো যখন এখান থেকে এখানে ড্রপ করতে হবে, কিছু এনার্জি বাইরে দিতে হবে। সো এটা হচ্ছে ডেল ই, এবং ডেল ইর এনার্জি হচ্ছে 3 এবং 2 এর কক্ষপথ এনার্জি পার্থক্যটাই। আচ্ছা, ডেল ইটা কিভাবে পাওয়া যাবে? এই যে ফোটন হিসেবে পাওয়া যাচ্ছে, ফোটনের এনার্জি মানে হচ্ছে এইটা এইচ ইন্টু এফ। এফ মানে হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। ফোটন হচ্ছে আলোর কণা, আসলে আলো যেটা আমরা পড়ছি সেটার কণা ফোটন, প্যাকেট আকারে নিঃসৃত হয়, অনেকগুলো কণা একসাথে নিঃসৃত হয়, এন সংখ্যক কণা। এটা হচ্ছে একটা ফোটনের শক্তি। সো এন এইচ এফ বসে, আর যখন এন সংখ্যক থাকবে তখন এখানে একটা এন দ্বারা গুণ হবে, সেটা আমরা লিখতেছি না, আমরা জানি না এখানে কয়টা কণা আছে। সো নির্গত একটাই ফোটন ধরে নিচ্ছে, আসলে বলা না থাকলে বাই ডিফল্ট 1 ধরে নিয়ে কাজ করতে হয়, এইচ ইন্টু এফ। তাহলে ডেল ইকুয়াল টু এইচ ইন্টু এফ বসাই দিছি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এইচ দ্বারা ভাগ করলে এই জন্য বেড়ে চলে আসে। আর এটা গেল E3 ইকুয়াল টু -13.6 বাই n স্কয়ার, E2 ইকুয়াল টু -13.6 বাই n স্কয়ার, আর এটা হচ্ছে সূত্রের মাইনাস। এখানে ক্যালকুলেশন করো, হার্টজে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক চলে আসবে। ওকে, সো এটা আমরা করব আজকে, এটা করে আজকে ছুটি। এরপরে হচ্ছে আরো 3-4টা থাকবে পরের দিনের জন্য সৃজনশীল। সেটা 3 মিনিট, 3 মিনিট না, 2.5 মিনিট দিব, তুলে ফেলো। ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন।
কপি করে এটা একটা দুইটা যেহেতু গ এবং ঘ, গটা এখানে করি, ঘটা পরেরটাতে করব। ওকে, ভূমি অবস্থার শক্তি এত হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল? কার? হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রন প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল এখানে -1.5 এ, হতে এততে আসে, এটা আলাদা কথা। প্রথমে কই ছিল? -1.5 এ। সো প্রথমে কোন শক্তি স্তরে ছিল? সো আমরা যেটা জানি ক এর জন্য En equal to -13.6 divided by n square electron volt. সো এখানে কত ছিল? -1.5 equal to -13.6 divided by n square. সো n এর ভ্যালু কত? √13.6 divided by 1.5, 3.011. সো n এর ভ্যালু কখনোই কিন্তু পয়েন্ট হতে পারবে না। n এর ভ্যালু 1 2 3 0 হইতে পারবে না। কক্ষপথ নাম্বার তো প্রথম কোয়ান্টাম সংখ্যাটা। সো n এর ভ্যালু তো কখনোই পয়েন্টে যাবে না। সো এটা হবে 3। দেখছো বোর্ড প্রশ্ন, 1 মিনিটও লাগলো না প্রথমটা গটা সলভ করতে। বোর্ড প্রশ্ন হলো 1 মিনিটও লাগলো না গটা সলভ করতে। আচ্ছা, ঘতে যাই তাহলে। ঘতে দেখো আমাদের ডাটাটা লাগবে কি বলছে এটা। এবার এটা একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত শক্তি অবস্থা হতে এত অবস্থায় আসে, এর ফলে আলো বিকিরিত হয় এবং বিকিরিতটা দৃশ্যমান হবে কিনা ব্যাখ্যা করতে হবে। সো তোমার এটা গেল হচ্ছে আদি বা ইনিশিয়াল, আর এটা হচ্ছে ফাইনাল। ফাইনালে কমলো নাকি বাড়লো? কমলো না, এটা কিন্তু বেশি। নেগেটিভ সাইডে এটা বেশি, নেগেটিভ সাইডে এটা কিন্তু কম। সো ডেল ই ইকুয়াল টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। নাকি ভুল করলাম? ভুল করছি তো, এটাই তো বেশি ছিল, এখানে তো কমবে, রাইট? কমবে তো এখানে। সো বেশিটা থেকে মাইনাসটা, ছোটটা মাইনাস হবে। ওই এনার্জিটাই তো আমরা শক্তি আকারে আলোক তরঙ্গ দেখতে পারবো। এখন যেটা বলা আছে নিশ্চিত বিকিরণ, বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যটা যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে তাহলে দেখতে পারবো না, এটা দেখতে পারবো না। বিকিরণের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 4 × 10⁻⁷ মিটার থেকে 8 × 10⁻⁷ মিটার, মানে 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার বলে দিচ্ছে আসলে। আর এইচ এর ভ্যালু বলা আছে 1 ইলেকট্রন বলতে বলাই আছে, ওটা লাগবেও না আসলে। সো আচ্ছা, এখানে কি করছিলাম আমরা? ওয়েট একটু একটা ম্যাথে এখানে ভুল ছিল আমাদের। একটু আগের এই ম্যাথটাতে আমাদের ভুল হয়েছিল। এখানে খেয়াল করে দেখো যে তোমার এত ইলেকট্রন ভোল্ট, কিন্তু এটা আর এখানে তো ই ছিল জুল সেকেন্ডে ছিল। সো এখানে ইলেকট্রন ভোল্টটাকে আমাদের জুলে চেঞ্জ করতে হবে, এখানে ভুল হয়েছিল, ঠিক করি। দেখো খেয়াল করো, 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.61 × 10⁻⁹। তাহলে এখানে তোমার খেয়াল করো, এটা হাঁটছে না, এটার সাথে 1.61 × 10⁻⁹ গুণ হবে। ইলেকট্রন ভোল্টে ছিল না, ইলেকট্রন ভোল্টে তো জুলে চেঞ্জ করবে না, জুলে চেঞ্জ না করলে কেমন হবে? ব্যাক করো, এখানেও সেম জিনিস করতে হবে, জুলে চেঞ্জ করতে হবে। আচ্ছা, সো 8F ইয়ার ডেল এর ভ্যালু, ফোটনের এনার্জি, EI - EF কত? মাইনাস দেড় মাইনাস অফ মাইনাস দেড়টা তো হচ্ছে এটার সূত্রের মাইনাস, এটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্টে আছে। ইলেকট্রন ভোল্টটাকে জুলে চেঞ্জ করো, 1.61 × 10⁻⁹ দ্বারা গুণ দিতে হবে। জুল থেকে ইলেকট্রন ভোল্টে আনতে 1.61 × 10⁻⁻ ভাগ দিতে হয়, আর ইলেকট্রন ভোল্ট থেকে জুলে চাইতে এটা দ্বারা গুণ দিতে হয়। জাস্ট সহজ হিসাব। তাহলে 3.4 - 1.5 আসে into 1.6 × 10⁻⁻1.61, রাইট? সরি, এখানে দেখো 1.6 বলেছে, 1.61 না, 1.6, হ্যাঁ 1.60। খেয়াল রাখবে এখানে
তাহলে 3.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা হচ্ছে HF। খেয়াল করে দেখো আমাদের কি লাগবে, তরঙ্গ দৈর্ঘ্য। সো তোমরা তরঙ্গ চ্যাপ্টার যেটা 9 10 পড়ছো ওখান থেকে তোমরা জানো v = f ল্যাম্ডা, তরঙ্গের বেগ। আর একটা তরঙ্গের বেগ = f * ল্যাম্ডা। আলোক তরঙ্গের ক্ষেত্রে c লেখা হয়, v লেখা হয় না, কারণ আলোর বেগ হচ্ছে c, v না, c লেখা হয়। তাহলে তোমার ল্যাম্ডা কত হচ্ছে, ল্যাম্ডা = c/f হচ্ছে, বা তুমি অন্য কথায় f = কত হচ্ছে, f = c/λ হচ্ছে। সো f এর জায়গায় c/λ লেখো, hc/λ 3.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো এখান থেকে খেয়াল করে দেখো তোমার h এর ভ্যালু তো গিভেন দেওয়াই আছে, তাও তো এটা মুখস্থ রাখতে হবে। এখানে যেটা আছে সেটা ইউজ করা লাগবে, এখানে যেটা সেটা ইউজ করা লাগবে। h এর ভ্যালু, c এর ভ্যালু আলোর বেগের 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আলোর বেগ, আর হচ্ছে এখানে ল্যামডার ভ্যালুটা তাহলে বের হবে। দেখি কত আসে। hc 6.63 লেখা আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার ভ্যালু বের হবে 3.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। 6.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আসলো, এটা এখন দেখো যে তোমার দৃশ্যমানের মধ্যে কিনা। দৃশ্যমানের মধ্যে ভ্যালুটা হচ্ছে 4 থেকে 8, 4 থেকে 8 10 টু দি পাওয়ার মাইনাস 7 রেঞ্জ। সো এখানে 4 থেকে 8 এর মধ্যে না, 6.54টা ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 তা আছেই, তো 4 থেকে 8 এর মধ্যে। সুতরাং আমরা লিখে দিব, সুতরাং দৃশ্যমান হবে, দৃশ্যমান হবে, ঠিক আছে, সহজ হিসাব, দৃশ্যমান হয়ে যাবে। সো এটা দৃশ্যমান হবে। সো এই টাইপের ম্যাথ বোর্ডে অহরহ আসে। নেক্সট দিন হচ্ছে আমরা আরো 3টা সৃজনশীল কমসে কম সলভ করব এবং আরেকটা এক্সট্রা ম্যাথ করব, তারপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। ওকে, সো নেক্সট দিনের আগে বই থেকে কভার করে নিবা শক্তির অঙ্কটা, মানে শক্তির বিষয়টা, আর চলে আসবা ক্লাসে। এই ম্যাথগুলো আবার দেখবে একটু বারবার, তারপর তাহলে হয়ে যাবে। আমি একটা কথা বলি, এই চ্যাপ্টারের ম্যাথ কিন্তু এখন দেখে মনে হচ্ছে কি নাকি, কিন্তু ওভারঅল যখন সেকেন্ড পেপারটা পড়বা তখন এই চ্যাপ্টারের ম্যাথ প্যারা দিবে না, এই চ্যাপ্টারের ম্যাথ পেলে করে ফেলবা, ম্যাথ যদি পাও সামনে করে ফেলবা পরীক্ষা। হ্যাঁ, ওকে, নেক্সট দিন রাইট টাইমে দেখা হবে, শনিবার।